প্রিয় পরীক্ষার্থী, এডুক্রিয়েটিভ চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ এডুকেশন সাবজেক্টের নতুন একটি ভিডিও এবং গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকে আমরা আলোচনা করব। আজ তোমরা যারা এসএসসি এডুকেশন সাবজেক্টে পরীক্ষা দেবে, তোমাদের ইউনিট 10 এই ইউনিটে যা যা টপিক রয়েছে সেই টপিকের উপর ভিত্তি করে আমি কিছু ভিডিও তোমাদের সামনে নিয়ে আসব। আজকে তার প্রথম ভিডিও। এখানে আমরা কিছু বেসিক এডুকেশনাল স্ট্যাটিস্টিক বা শিক্ষামূলক রাশিবিজ্ঞানের উপর ভিত্তি করে কয়েকটি এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করব, যেগুলি তোমরা অনেকেই জানো বা জানো না, বা ঠিকঠাকভাবে হয়তো বিষয়গুলো বোঝা হয়নি। সেই সংক্রান্ত বিষয় নিয়ে একেবারে প্রাথমিক কিছু এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। কিন্তু আমি এটুকু বলতে পারি, প্রাথমিক হলেও পরীক্ষাতে প্রশ্ন আসতেই পারে, এবং এই বিষয় সম্পর্কে একটু স্বচ্ছ ধারণা থাকলে তাহলে যে কোনো ধরনের প্রশ্নের আমরা অ্যাটেম্প করতে পারবো, সেই সমস্ত প্রশ্নের উত্তর আমরা করতে পারবো। তাহলে এই বিষয় সংক্রান্ত কিছু এমসিকিউ প্রশ্ন দেখো, যার প্রথম প্রশ্ন রয়েছে, পরিসংখ্যা বিভাজনের ক্ষেত্রে বন্টন শব্দটি মূলত কী বোঝায়? কেবলমাত্র সর্বোচ্চ মানের অবস্থান, স্কোরগুলিকে বিন্যাসহীনভাবে সাজানো, স্কোরগুলিকে শ্রেণী এবং ফ্রিকোয়েন্সি সহ সাজানো তালিকা, আর শুধুমাত্র আনুপাতিক হার। তাহলে এই বন্টন এই শব্দটি অর্থাৎ ডিস্ট্রিবিউশন, এটি কিন্তু স্কোরগুলিকে শ্রেণী এবং ফ্রিকোয়েন্সি সহ সাজানো একটি তালিকা। অপশান সি সঠিক উত্তর। দুয়ে যে প্রশ্ন রয়েছে, অবিচ্ছিন্ন শ্রেণী গঠনের জন্য নিম্নমানের সঙ্গে আমাদের কি করতে হয়? অর্থাৎ একটি বিচ্ছিন্ন শ্রেণীকে আমরা যখন অবিচ্ছিন্ন শ্রেণীতে আমরা ট্রান্সফার করছি, তখন স্কোরের নিম্নমান যে রয়েছে সেই শ্রেণীসীমা বা ক্লাস লিমিটে তার নিম্নমানের সঙ্গে আমাদেরকে কি করতে হয়? বলছে 0.5 যোগ করতে হয়, 0.5 বিয়োগ করতে হয়, 1 বিয়োগ করতে হয়, আর 0.1 যোগ করতে হয়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান বি, নিম্নমানের সঙ্গে 0.5 কী করতে হবে? বিয়োগ করতে হবে। একই রকমভাবে অবিচ্ছিন্ন শ্রেণীকে যখন গঠনের জন্য আমরা ঊর্ধ্বমানের সঙ্গে তাহলে কি করব? বলছে 0.5 যোগ করব, 0.5 বিয়োগ করব, 1 যোগ করতে হবে, আর 0.1 বিয়োগ করতে হবে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান বি, 0.5 যোগ করতে হবে, এটি নয়। তাহলে একই বিষয়টি আবারও বলছি যে ক্লাস লিমিট যখন আমাদের থাকে, ক্লাস লিমিটকে যখন আমরা ক্লাস বাউন্ডারিতে ট্রান্সফার করছি, অর্থাৎ বিষয়টি বোঝো, শ্রেণীর সীমাকে যখন শ্রেণীর সীমানাতে আমরা ট্রান্সফার করছি, তখন আমাদেরকে কি করতে হয়? নিম্ন যে স্কোর বা নিম্নমান তার সঙ্গে 0.5 বিয়োগ করতে হচ্ছে, আবার ঊর্ধ্ব সীমার সঙ্গে 0.5 যোগ করতে হচ্ছে। এরপরে দেখো চারে যে প্রশ্ন, 20 থেকে 24, 25 থেকে 29, 30 থেকে 64 শ্রেণী কোন ধরনের শ্রেণী? তাহলে বলছে অবিচ্ছিন্ন, বিচ্ছিন্ন, যৌগিক আর সমান বিন্যস্ত। তাহলে এখানে অবিচ্ছিন্ন, বিচ্ছিন্ন, যৌগিক এবং সমান বিন্যস্ত, অবিচ্ছিন্ন এবং বিচ্ছিন্ন এই দুটি বিষয় আমাদেরকে একটু বুঝবো আমরা। বিচ্ছিন্ন মানে কি না, যখন আমরা শ্রেণী তৈরি করছি, ধরো 10 থেকে 14, তারপরে 15 থেকে 19, এখানের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, দেখো 14-র পরে এখানে কিন্তু 15 শুরু হয়ে গেছে, তার মানে এর মাঝে একটা গ্যাপ থেকে গেছে। কিন্তু যখন আমরা এইভাবে ক্লাস ইন্টারভ্যাল বা ক্লাস বাউন্ডারি তৈরি করব, যে 9.5 থেকে 14.5, আবার 14.5 থেকে 19.5, এখানে কিন্তু কোনো রকমভাবে আমরা ছেদ দেখতে পাচ্ছি না। তাহলে এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে কি অবিচ্ছিন্ন শ্রেণী বা অবিচ্ছিন্ন শ্রেণীসীমানা বা স্কোর আমরা বলতে পারি। আর আগেরটাই, অর্থাৎ এখানে আমরা 10 থেকে 14, 15 থেকে 19, এটি হচ্ছে গিয়ে বিচ্ছিন্ন, অর্থাৎ এর মাঝে আমরা কি দেখতে পাচ্ছি? গ্যাপ রয়েছে। তো সেই জন্য এটাকে আমরা অপশান বি এর সঠিক উত্তর। 5 যে প্রশ্ন রয়েছে, 19.5 থেকে 24.5 শ্রেণী ব্যবধানে আয়ের মান কত? অর্থাৎ আমরা জানছি যে আয় ক্লাস ইন্টারভ্যাল যাকে আমরা বলছি, তার মান কত? তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, কি আছে? তাহলে 19.5 থেকে 24, অর্থাৎ 24.5 পর্যন্ত আয়ের মান। তাহলে স্বাভাবিকভাবে আমরা যদি এটাকে কাউন্ট করি, 5 এর সঠিক উত্তর। দেখো 6 একটি স্তম্ভ রয়েছে, কিছু ধারণা বা কিছু মান বা উদাহরণ দিয়ে বিষয়টিকে বোঝানোর চেষ্টা হচ্ছে। বলছে শ্রেণী প্রসার, তাহলে 24.5 থেকে 29.5, তাহলে স্বাভাবিকভাবে কত হচ্ছে? এটা 5 হচ্ছে। মধ্যবিন্দু 24.5 থেকে 29.5, তাহলে এখানে আমরা কি করি? মধ্যবিন্দু নির্ণয়ের একেবারে সহজ ফর্মুলা যেটা আমরা জানি, যে ইউএল যুক্ত LL/2। তাহলে যদি আমরা দেখি 24.5 যুক্ত, তাহলে কত হয়েছে? 29.5। তাহলে স্বাভাবিকভাবে এখানে
54, তাহলে 54কে 2 দিয়ে ভাগ করলে তাহলে 27, তাহলে 27-এর সঙ্গে মিল হচ্ছে। এবার দেখো ট্যালি, তাহলে ট্যালি কী হয় না প্রতিটি 5টির পর একটি তির্যক রেখা, অর্থাৎ 1 2 3 4, তারপরে আমরা কি করি সেটাকে এভাবে তির্যক দিয়ে সেটাকে কেটে দেওয়ার চেষ্টা করি, তাহলে এটিকে 5 হিসেবে আমরা গণ্য করি। আর মোট ফ্রিকোয়েন্সি তাহলে সামেশন এক্স। তাহলে এই যে বিষয়টি তাহলে আমরা দেখে নেবো এবার কোন ছকটা মিলছে। তাহলে দেখো অপশান ডি এটি কিন্তু আমাদের উত্তরের সঙ্গে ছকের মিল হচ্ছে। সাথে ট্যালি গণনায় প্রতিটি 5টির দাগে কেমন চিহ্ন ব্যবহার করা হয়, বলছে সবগুলো লম্বালম্বি, প্রথম 4টি লম্বালম্বি, পঞ্চমটি তির্যক, সবগুলো তির্যক, প্রথম 3টি লম্বালম্বি, বাকিগুলো তির্যক। তাহলে স্বাভাবিকভাবে একটু আগেই আমি বললাম অপশান বি সঠিক উত্তর। প্রথম 4টি লম্বালম্বি, তারপরে আমরা কি পঞ্চমটি কি হচ্ছে তির্যকভাবে আমরা কেটে দিচ্ছি। এবার দেখো এখানে একটি বিতর্ক তোমাদের মধ্যে থাকতে পারে, এই যে তির্যক চিহ্নটি এটি কীভাবে কোথাও তোমরা এইভাবে দেখবে, কোথাও এইভাবে দেখবে। অতএব এই বিষয়টি যদি তোমরা দেখো এটি কিন্তু সেইভাবে নয়, তবে সাধারণত আমার যেটুকু মনে হয় যে এটি হচ্ছে গিয়ে সঠিক। এবার দেখো কি বলা হচ্ছে, পরে আমরা যেটা 9-8 যে প্রশ্নটি রয়েছে, যদি সর্বোচ্চ স্কোর 50 সর্বনিম্ন স্কোর 20 হয় তবে রেঞ্জ কত হবে। স্বাভাবিকভাবে সর্বোচ্চ স্কোর আর সর্বনিম্ন স্কোরের তাদের যে বিয়োগফল সেটাই হচ্ছে অর্থাৎ 30, এটি হচ্ছে গিয়ে রেঞ্জ। এবার 9 দেখো সত্য মিথ্যা বিবৃতি বা নির্ধারণ করতে বলা আছে, বলছে রেঞ্জ সর্বোচ্চ স্কোর মাইনাস সর্বনিম্ন স্কোর, তাহলে এটি সঠিক অবশ্যই। তারপরে কি বলছে বিচ্ছিন্ন শ্রেণীতে 24 থেকে 25 এর মধ্যে কোনো ফাঁক থাকে না, তাহলে এটি আমরা যদি দেখি তাহলে এটি কিন্তু ভুল, কারণ অবশ্যই কি এখানে আমরা কি দেখতে পাই যে এদের মধ্যে একটা ব্যবধান রয়েছে। কারণটা কি না, কারণ আসলে 24-এর পরেই 25 শুরু হয়ে গেছে, তাই তো। তারপরে কি রয়েছে অবিচ্ছিন্ন শ্রেণী গঠনের জন্য 0.5 যোগ ও বিয়োগ করতে হয়, তাহলে এটিও কিন্তু সঠিক, একটু আগেই আমি বললাম। আর শ্রেণী প্রসার আই সমান তাহলে আমরা কি দেখছি উচ্চসীমা মাইনাস নিম্নসীমা হয়েছে, তাহলে এখানে সঠিক বিকল্প হিসেবে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে 1 2 1 3 4 এটি হচ্ছে গিয়ে সঠিক। 10 যে প্রশ্নের শতকরা হার পরিসংখ্যা নির্ণয় করতে আনুপাতিক পরিসংখ্যাকে কত দিয়ে গুণ করতে হয়, 10 দিয়ে, 100 দিয়ে, 1000 দিয়ে, 50 দিয়ে, তাহলে স্বাভাবিকভাবে শতকরা মানে অবশ্যই এখানে 100 দিয়ে হবে। পরে 11তে যে প্রশ্নটি রয়েছে দেখো ক্রমযৌগিক পরিসংখ্যা CMF অর্থাৎ ক্রম ফ্রিকোয়েন্সি, এটিকে আমরা কি বলবো, বলছে কেবল সেই শ্রেণীর ফ্রিকোয়েন্সি, একটি শ্রেণী তার নিচের সব শ্রেণীর ফ্রিকোয়েন্সি যোগফল, একটি শ্রেণীর উচ্চসীমা, একটি শ্রেণীর নিম্নসীমা। তাহলে যদি আমরা দেখি তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে, অপশান বি একটি শ্রেণী এবং তার নিচের সব শ্রেণীর ফ্রিকোয়েন্সির যোগফল। 12তে যে প্রশ্ন হচ্ছে বিচ্ছিন্ন শ্রেণীকে অবিচ্ছিন্ন করতে গেলে প্রতিটি সীমা পরিবর্তনের জন্য মোট কত যোগ বিয়োগ করতে হয়, তাহলে বলছে যোগ বিয়োগ করতে, তাহলে 0.5 তাহলে আমরা কি দেখতে পাচ্ছি বিয়োগ করতে হচ্ছে আর 0.5 যোগ করতে হচ্ছে, তাহলে টোটাল তাহলে কত হচ্ছে মোট 1 হচ্ছে, তাহলে অপশান এ সঠিক উত্তর। 13তে যে প্রশ্ন হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধানে প্রতিটি শ্রেণী শুধু ঊর্ধ্বসীমায় ভিন্নতা থাকে, অসম ব্যবধানে থাকে, র্যান্ডম ব্যবধানে থাকে, সমদূরত্বে থাকে, তাহলে এখানে আমরা অবশ্যই অপশান ডি সমদূরত্বে থাকে, কারণ প্রসার প্রায় কী হয় ক্ষেত্রে সমান হয়। তাহলে 13টি MCQ প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করলাম। এরপরে আমরা দেখব 14তে যে প্রশ্ন রয়েছে সেখানেও আমরা একটি স্তম্ভ রয়েছে, সেখানে আমরা কিছু স্কোর দেওয়া আছে আর তার যথার্থ শ্রেণী দেওয়া আছে। তাহলে দেখো 6, তাহলে 6 কোন স্কোরের মধ্যে অবস্থান করছে, অপশান সিতে 5 থেকে 7-এর মধ্যে। আর 15 তাহলে কত হচ্ছে 14 থেকে 16-র মধ্যে রয়েছে, 12 11 থেকে 14-র মধ্যে, 8 তাহলে 8 থেকে 10-এর মধ্যে, তাহলে অপশান সি এক্ষেত্রে সঠিক উত্তর। এরপর একটি সত্য মিথ্যা দেখে নাও একটু, বলছে ক্রমযৌগিক পরিসংখ্যা মানে একটি শ্রেণী এবং তার উপরকার সব শ্রেণীর যোগফল। তাহলে এই যে বিষয়টি আছে বিষয়টি একটু বোঝার চেষ্টা করি, বলছে যে একটি শ্রেণী এবং তার উপরকার সব শ্রেণীর যোগফল, তাহলে আমরা কি বলছি যে একটি শ্রেণী এবং নিচেরকার যোগফল, তাহলে এই ক্ষেত্রে এটি কিন্তু ভুল। বলছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল ট্যালি থেকে ফ্রিকোয়েন্সিতে ট্রান্সফার করা হয়, তাহলে কি বলছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলের ট্যালি সেখান থেকে আমরা কি করি ফ্রিকোয়েন্সি রূপান্তর করি, তাহলে এটি কিন্তু অবশ্যই সঠিক। 24.5 থেকে 29.5 এর মধ্যবিন্দু 27, তাহলে এটিও কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি এটিও সঠিক। তারপর হচ্ছে রেঞ্জের নির্ণয় করা হলো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরির প্রথম ধাপ, তাহলে রেঞ্জ অবশ্যই কিন্তু ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন যখন আমরা করছি তার প্রথম ধাপ হচ্ছে কিন্তু রেঞ্জ নির্ণয় করা, তাহলে এই দিক থেকে আমরা দেখতে পারি এটি হচ্ছে গিয়ে সঠিক। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর তাহলে কী কী 2, 3 এবং 4, তাই তো। তাহলে এদিক থেকে তাহলে অপশান তাহলে কি হচ্ছে বি সঠিক উত্তর। তারপরে 16তে যেটি রয়েছে দেখো 5 থেকে 7, 8 থেকে 10, 11 থেকে 13, 14 থেকে 16 এই শ্রেণীগুলি কী কী, বলছে বিচ্ছিন্ন অসমান, বিচ্ছিন্ন সমান ব্যবধান, অবিচ্ছিন্ন সমান ব্যবধান, অবিচ্ছিন্ন এবং অসমান, তাহলে প্রশ্ন সঠিক উত্তর অপশান বি বিচ্ছিন্ন ও সমান ব্যবধান। 17তে যে প্রশ্ন রয়েছে দেখো বলছে 24.5 থেকে 29.5 শ্রেণীর মধ্যবিন্দু কত, বলছে 26, 25, 28 আর 27, তাহলে স্বাভাবিকভাবেই এর মধ্যবিন্দু অবশ্যই অপশান ডি
27 তার দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাচ্ছি। 18তে যে প্রশ্ন যে যদি f6 হয় n সমান 24 হয় তবে আনুপাতিক পরিসংখ্যা তাহলে কত হচ্ছে, তাহলে দেখো তাহলে আনুপাতিক পরিসংখ্যা তাহলে মানে স্বাভাবিকভাবে তাহলে f/n, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি তাহলে 6/24 তাহলে কত হচ্ছে 1 আর নিচে 4, তাহলে 1/4 সমান তাহলে কত হচ্ছে 0.25, তাহলে স্বাভাবিকভাবে অপশান এ সঠিক উত্তর। আবার একেই যখন আমরা আনুপাতিক শতকরা হারে ট্রান্সফার করব তখন আমরা কি হয়ে যাবে তাহলে 100 দিয়ে গুণ, তাহলে 100 দিয়ে গুণ করলে তাহলে এটা কত 25%, তাহলে সেদিক থেকে অপশান বি এর সঠিক উত্তর। এরপরে 20তে দেখো একটি স্তম্ভ রয়েছে, সেখানেও আমরা কি দেখতে পাচ্ছি বলছে ক্লাস লিমিট, তাহলে ক্লাস লিমিট এবং ক্লাস বাউন্ডারি খুব গুরুত্বপূর্ণ দুটি বিষয়। এই ক্লাস লিমিট আর ক্লাস বাউন্ডারি বিষয়টি কী, তাহলে দেখো ক্লাস লিমিট এক্ষেত্রে যদি আমরা দেখি প্রথমে শ্রেণীর সীমা যাকে আমরা বলছি সেটি কিন্তু বিচ্ছিন্ন স্কোরের ক্ষেত্রেই কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহার করা উত্তম। আর ক্লাস বাউন্ডারি মানে শ্রেণীর সীমানা সেটি কিন্তু অবিচ্ছিন্ন স্কোরের ক্ষেত্রে ব্যবহার করাই উত্তম। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখতে পাই, তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হয়, যে কোনো ক্ষেত্রে প্রতিটি যদি বিচ্ছিন্ন শ্রেণীর নিম্ন সীমা থেকে তাহলে 0.5 বাদ দেব আর ঊর্ধ্ব সীমা থেকে 0.5 কী করব যোগ করব। তাহলে এইভাবে কিন্তু আমরা টেবিলকে বা ক্লাস বাউন্ডারি বা ক্লাস লিমিট তৈরি করে থাকি। আমরা একটু দেখে নেব। তাহলে ক্লাস লিমিট আমরা কি দেখতে পাচ্ছি, স্বাভাবিকভাবে বিচ্ছিন্ন শ্রেণীর ঊর্ধ্ব এবং নিম্নমান। তাহলে ক্লাস বাউন্ডারি কী হবে, অবিচ্ছিন্ন শ্রেণীর ঊর্ধ্ব এবং নিম্নমান। রেঞ্জ তাহলে কি ইউএল মাইনাস ইউ মাইনাস এল, আর এন মানে মোট পরিসংখ্যা। তাহলে দেখো অপশান সি এর সঠিক উত্তর। 21-এ যে প্রশ্নটি রয়েছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের প্রথম ধাপটি কি, অবশ্যই রেঞ্জ নির্ণয়, অপশান এ সঠিক উত্তর। পরে আমরা কি দেখতে পাচ্ছি 22-এ ট্যালি চিহ্নের বিশেষ বিন্যাস কেন করা হয়, সৌন্দর্যের জন্য, গণনার সুবিধার জন্য, সারণী পূরণের জন্য, মেরুদণ্ড বা মানদণ্ড মেনে চলতে, তাহলে স্বাভাবিকভাবে অপশান বি এর সঠিক উত্তর। এরপর দেখো 23-এর যে প্রশ্ন যদি শ্রেণী সংখ্যা খুব বেশি হয় তবে কি হয়, ডেটার সংখ্যা সংক্ষেপিত হবে, ডেটা অতিরিক্ত খুঁটিনাটি হবে, ফ্রিকোয়েন্সি নির্ণয় সহজ হবে, রেঞ্জ কমে যাবে, তাহলে স্বাভাবিকভাবে ডেটা অতিরিক্ত খুঁটিনাটি হয়ে থাকবে। এবার দেখো 24-এ যে প্রশ্নটি রয়েছে আমরা এবার একটু দেখব। একটি সত্য মিথ্যা নির্ধারণ বলছে ট্যালি চিহ্ন 5 হলে সবচেয়ে লম্বালম্বি হয়, সবগুলো লম্বালম্বি হয়। তাহলে কি বলছে ট্যালি চিহ্ন 5 হলে, তাহলে এটি কিন্তু ভুল। কারণ কি না, আমরা কি জানি যে 5 হলে এটি হয় না। কারণটা কি, আমরা 5টির জন্য 4টি উলম্ব থাকে, লম্বালম্বি থাকে, আর একটি কিভাবে থাকে তির্যকভাবে থাকে। তো এই দিক থেকে যদি আমরা দেখি তাহলে এই বিষয়টি তাহলে ভুল। এরপরে কি রয়েছে দেখো, শ্রেণী সীমা অর্থাৎ বাউন্ডারি কেবলমাত্র অবিচ্ছিন্ন শ্রেণীতে ব্যবহার করা উত্তম, এটি অবশ্যই সঠিক। আর মধ্যবিন্দু নির্ণয় করা হয় উচ্চ সীমা যুক্ত নিম্ন সীমা বাই 2, তার মানে যদি এটা আমরা যদি দেখি তাহলে এটিও কিন্তু সঠিক উত্তর। এরপরে কি বলছে, শ্রেণী সংখ্যা খুব বেশি হলে তথ্যের সংক্ষেপণ নষ্ট হয়, তাহলে দেখো এই বিষয়টিও কিন্তু সত্য। কারণ দেখো যদি আবার অতিরিক্ত খুব কমও হয় তাহলে অনেক বেশি স্কোর একটি মানে কি বলা যেতে পারে ক্লাস বা শ্রেণী সীমানার মধ্যে থাকবে, তখনও কিন্তু আমাদের কি করতে হবে, এই ধরনের মানে কি বলা যেতে পারে তথ্যের ক্ষেত্রে আমাদের বিভ্রান্তি তৈরি হতে পারে, ডেটা অনেক বেশি চলে আসবে। আবার যদি খুব বেশি হয় তাহলে কি হবে, টেবিল কি হবে অনেক বড় হয়ে যাবে, ফলস্বরূপ সেক্ষেত্রেও কিন্তু একটা সমস্যা তৈরি হবে। তাই সাধারণত 5 থেকে 15 এটি হচ্ছে গিয়ে সব থেকে উত্তম একটি আমরা যেটাকে বলতে পারি যে ক্লাস লিমিট বা শ্রেণীসীমা তৈরি করা যেতে পারে। তাহলে সেই দিক থেকে যদি আমরা দেখি তাহলে এই প্রশ্নটা কিন্তু বলছে সংক্ষেপণ নষ্ট হয়, তাহলে এটিও কিন্তু আমরা যদি ধরি তাহলে এটি সঠিক। তাহলে আমরা দেখতে পাচ্ছি তাহলে 2, 3 আর 4 সঠিক, অর্থাৎ অপশান এ হচ্ছে গিয়ে এর সঠিক উত্তর হয়েছে। তাহলে এই ছিল 24টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং উত্তর, যার একেবারে প্রাথমিক কিছু এমসিকিউ প্রশ্ন এবং উত্তর আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি এগুলো তোমাদের প্রস্তুতিতে সাহায্য করবে। এরপরে আমরা পরপর ডিপে যাব, যা যা তথ্য যা যা বিষয়গুলো আমাদের ইউনিট 10-এ রয়েছে সমস্ত বিষয়ের উপরে এমসিকিউ এবং বিষয়বস্তু যেখানে যেখানে দরকার হবে, স্ট্যাট যেভাবে যেভাবে করানোর দরকার আমি সব কিন্তু তোমাদের সামনে নিয়ে আসবো। মাঝে কয়েকদিন কিছু অসুবিধার কারণে 3-4 দিন আমি ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য দুঃখিত। তোমরা কন্টিনিউ এরপর থেকে ভিডিও পাবে। প্রস্তুতি ঠিকঠাকভাবে করতে থাকো, প্রস্তুতিতে কোনো রকম খামতি রাখা চলবে না। যতই ভালো পড়তে থাকবে, যত প্রস্তুতি ভালো হবে, পরীক্ষার ফলও কিন্তু তত আশানুরূপ হবে। ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো।